প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডেস্টিনি গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন। জনাব রফিকুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে রাখি, জনাব রফিকুল আমিন এই সময়ের যারা মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক বিজনেস করেন, যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি আলোচিত, সেই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শীর্ষ ব্যক্তি এবং একই সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক নানা বিষয়ের সঙ্গে জড়িত, এবং এ সংক্রান্ত যে সমস্ত সাম্প্রতিক যে ব্যবসার পরিস্থিতি কি, যে সমস্ত অভিযোগ এসছে, সেই সমস্ত নিয়েই মূলত আমরা তার সঙ্গে আলোচনা করব। সেই জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। আরো একবার স্বাগত জানাতে চাই, তবে নিয়ম অনুযায়ী একটু দেখে নিতে চাই বিভিন্ন গণমাধ্যমের সংস্করণের শিরোনাম, তারপর আমরা আলোচনা শুরু করব। যেমন এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে বিডি নিউজ 24 শিরোনামে .com এর যে ওয়েব সংস্করণ, সেখানে দেখতে পাচ্ছি শিরোনাম, পদ্মা সেতু নিয়ে মার্কিন মধ্যস্থতা চায় এফবিসিসিআই। একটু স্ক্রল ডাউন করলে আরো কিছু শিরোনাম আসবে। অনুসন্ধান কমিটিতে ইউনূস নয়, অর্থমন্ত্রী বলেছেন। 22 এপ্রিল থেকে পেট্রোল পাম্পে ধর্মঘট, কিছু শিরোনাম। এবং আর একটু শিরোনাম দেখতে পাচ্ছি, দেশবাসী ছাত্র সংগঠনে কোন্দল চায় না, রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি বলেছেন। সুশীলদের সরকার দেশের প্রয়োজন বুঝবে না, প্রধানমন্ত্রীর বক্তব্য। আর একটু প্রথম আলো শিরোনাম দেখতে চাই, সমাবর্তন ভাষণে রাষ্ট্রপতি, দলীয় স্বার্থে ছাত্রদের কোন্দলে জড়ানো কাম্য নয়। মিরাক্কেলে চ্যাম্পিয়ন বাংলাদেশের রনি, পৃথিবী 1 ঘন্টার জন্য অন্ধকারে, সহিংসতা স্থবির করাচি, অতীতের চেয়ে বিদ্যুৎ অবস্থা ভালো, তথ্যমন্ত্রী বলেছেন। আসুন লেভেল প্লেইং ফিল্ডে খেলি, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্য। সমুদ্র জয় করেছে, এখন কাজ মানুষের মন জয় করা, যোগাযোগ মন্ত্রী বলেছেন। আমরা ডেইলি স্টার শিরোনাম একটু দেখে নিতে চাই, সামার ডেটস উইথ পাওয়ার কাটস, শিরোনাম, আওয়ার আর্থ আওয়ার, তিস্তা ফেলিওর হ্যাজ ইনডিড হার্ড টাইস, নো ইউনুস, মোহিত রুলস আউট নোবেল হিরো লেড সার্চ কমিটি ফর গ্রামীণ ব্যাংক এমডি, বিএনপি সেটেল ফর টুডে এজিটেশন, নেইবার্স কনসার্নড। বাংলা নিউজ 24 শিরোনাম দেখে আমরা শেষ করতে চাই, ঢাকার এমপি সানজিদা খানমের সমাজ হামলা, আহত 15, আর্থ আওয়ারে সাড়া মেলেনি ঢাকায়, গালাজের প্রতিবাদে সাংবাদিক অনুষ্ঠান বর্জন। মোটামুটি এই হচ্ছে শিরোনাম। আমরা বৈশাখী শিরোনাম দেখে আলোচনা শুরু করব। দলীয় স্বার্থে ছাত্রদেরকে কোন্দলে না জড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, সমাবর্তনকে ঘিরে উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রিয়ার মতো খালেদাও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন, অভিযোগ প্রধানমন্ত্রীর। দেশ রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে 11 ও 25 এপ্রিল বিক্ষোভ। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে ডক্টর ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব নাকচ করলেন অর্থমন্ত্রী। 22 এপ্রিল থেকে সারা দেশের পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট, আওতা মুক্ত থাকবে সিএনজি স্টেশন। 8 ঘন্টা এগুচ্ছে ঢাকা ও চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেনের সময়, শুরু সকাল 10:30টায়, শেষ দুপুর 2:30টায়। 1 ঘন্টা বাতি বন্ধ রেখে পালিত হল আর্থ আওয়ার, জ্বালানি সাশ্রয়ে সচেতনতা সৃষ্টি লক্ষ্য। মিয়ানমারে উপনির্বাচনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, কাল 45টি আসনে ভোট গ্রহণ। এবং গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা মোহামেডানকে 2-1 গোলে হারালো সকার ক্লাব ফেনী। তো প্রিয় দর্শক, আমরা শিরোনামগুলো দেখলেন এবং মূলত এই শিরোনামগুলোর ভিত্তিতেই আমরা আজকের আলোচনা করব না। সাধারণত সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, এবং সাম্প্রতিক বিষয়ের অন্যতম একটি বড় বিষয় যে বাংলাদেশের যে নেটওয়ার্ক বিজনেস চলছে বা এমএলএম বিজনেস চলে, সেটির পরিস্থিতি কি, কোন পর্যায়ে রয়েছে, সেটির ভবিষ্যৎকে, এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই ডেস্টিনির চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের সঙ্গে। আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই, একটু জানিয়ে, আমাদের দেশের যারা সাধারণ মানুষ, যারা হয়তো এই ব্যবসার সঙ্গে পরিচিত নন সবাই, যদিও আপনাদের একটা বিশাল সদস্য সংখ্যা রয়েছেন, তারপর তাদের জন্য যদি একটু বলেন যে আসলে এই এমএলএম ব্যবসাটা কিভাবে পরিচালিত হয়, এবং পৃথিবীর অন্য কোনো দেশে, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোতে অন্য কোথাও কি আইনগতভাবে এমএলএম ব্যবসা পরিচালিত হয় কিনা, বা পৃথিবীর অন্য প্রান্তে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে ব্যবসাটার মূল নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এর একটি উপশাখাই হচ্ছে এমএলএম। আরো একটি শাখা আছে নেটওয়ার্ক মার্কেটিং, এছাড়া আরো অনেকগুলো শাখা আছে, যেমন ডোর টু ডোর মার্কেটিং, টেলিমার্কেটিং, ই কমার্স। এই সবগুলো ধরন কিন্তু, ইভেন মেইল অর্ডারও আছে, সবগুলো ধরনকে মিলিয়ে একটা ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং।
তো ডাইরেক্ট সেলিং অ্যাক্ট পৃথিবীর সব দেশে আছে কম বেশি। আমাদের সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমার জানা মতে ভারতে ডাইরেক্ট সেলিংস অ্যাক্ট না থাকলেও তাদের একটা এসআরও একটা সার্কুলার আছে, কিভাবে করতে হবে একটা গাইডলাইন আছে। ডাইরেক্ট সেলিং অ্যাক্ট আমাদের কাছাকাছি দেশ হচ্ছে মালয়েশিয়াতে আছে, 1993-তে একটা হয়েছে তাদের। তাও সেটা হয়েছে মালয়েশিয়াতে। ডাইরেক্ট সেলিং ব্যবসাটা শুরু হয় কিন্তু আপনার 70-72-এর দিকে, কিন্তু এটার আপনার অ্যাক্ট তৈরি হইতে কিন্তু আপনার প্রায় সময় লেগেছে, আপনি হিসাব করেন তাহলে কত, 23টি বছর। 23 বছর পরে অ্যাক্টটি তৈরি হয়েছে, কারণ এটা এক এক দেশের সামাজিকতার সাথে আর্থসামাজিক অবস্থার সাথে খাপ খাইয়ে করতে হয়। আপনি আমেরিকান ডাইরেক্ট সেল অ্যাক্ট কিন্তু আপনি এখানে করলে হবে না, এখানে লোকের যেই ধরনের গ্রহণযোগ্যতা আছে সেভাবে অ্যাক্ট করতে হবে। তো মূলত এটা অ্যাকচুয়ালি এক ধরনের ওয়ান কাইন্ড অফ কমার্সিং, ট্রেডিং, রিটেলিং। আমি বলবো এটা সরাসরি বিপণন ব্যবস্থা, এটা নতুন কিছু না, এটা পুরনো জিনিসটাকে নতুন আঙ্গিকে মোড় করে তুলে ধরা। আমরা একসময় দেখেছি, যখন আপনার মনে আছে যে আমরা সুপার মার্কেট ছোটবেলায় কখনো দেখিনি, এখন মেগা মল দেখেন, সুপার মল দেখেন। আমরা দেখেছি দোকান, 4 রাস্তার মোড়ে কয়েকটা দোকান মিলে একটা হাট বসতো, তারপর এটা বাজার হলো, বাজার থেকে এখন এটা ঢুকে গেল একটা বিল্ডিং এর ভিতরে, মলে হয়ে গেল, সেখানে এখন কত রকমের ব্যবস্থা। আজকাল তো ধরেন এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আগে তো দোকানদারি হতো রাস্তার পাশে মুদি দোকান, এখন এই যে সুপার মল হচ্ছে, সরকার এটার জন্য কোনো নীতিমালা করলো কিনা, এটা কিন্তু একটা হাস্যকর প্রশ্ন হবে। কারণ এটা নীতিমালা কিছু না, একই ব্যবসা করছে, বাইরে যে লোকটা করছে ভিতরে একই ব্যবসায়ী করছে। পার্থক্য হচ্ছে আগে অবকাঠামোগত ওইটা ছিল টাইপরাইটারের মতো, এখন এটা হয়ে গেছে ল্যাপটপ কম্পিউটারের মতো। এখন আপনি যেমন একটা ব্যবসা করতে গেলে আগে টাইপরাইটার দিয়ে টাইপ করতেন, এখন আপনি ল্যাপটপে টাইপ করেন, এটার জন্য সরকার থেকে যেমন আলাদা করে পারমিশন নেওয়ার কিছু নেই, অ্যাজ লং অ্যাজ ইউ আর টাইপিং দি টেক্সট, বাট দেয়ার হ্যাজ টু বি সাম রেগুলেশন। যেমন আপনি টাইপরাইটার অনেক সময় দেখা যাবে এক ধরনের ডিউটি দিয়ে আনতে পারতেছেন, কিন্তু আপনাকে হয়তো কম্পিউটার ওই ধরনের ডিউটি দিয়ে আনতে দেবে না। এইসব ক্ষেত্রে হার্ডওয়্যারের ক্ষেত্রে একটা পার্থক্য থাকতে পারে, বাট মূল ফাংশন কিন্তু একই, উদ্দেশ্য হচ্ছে ডকুমেন্টেশন টাইপ। কিন্তু এই যে নেটওয়ার্কিং ব্যবসা, এমএলএম ব্যবসা বা ডাইরেক্ট সেলিং, এর কি আইনগত ভিত্তি বাংলাদেশে আছে? আমি একটা কথা বলি, বিশেষ করে আমি বলবো ঠিক সরাসরি এমএলএম নীতিমালা বলতে কিছু নাই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে বেশ কয়েকটি কোম্পানি জয়েন্ট স্টক, রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে আমি ডাইরেক্ট সেলিং করব, মাল্টি লেভেল মার্কেটিং করব, এই ধরনের কিছু অনুমতি নিতে পেরেছে। আবার অধিকাংশ কোম্পানি পারেনি, জয়েন্ট স্টক ওইভাবে লিখে দেয়নি, তারা বলছে আপনার নর্মাল ট্রেডিং লিখে নিয়ে যান। কিন্তু এতে কি হয়েছে, একটা সমস্যা তৈরি হয়েছে। এতে করে XYZ এনিবডি, যে কোনো মুদি দোকানদার কালকে কিন্তু নেটওয়ার্ক করতে নেমে যাবে, তাতে একটা সমস্যা হবে। কারণ এই ইন্ডাস্ট্রির যে ভালো দিকটা সেটা না দেখে মানুষ খারাপ দিকটা দেখবে আগে। কারণ এই জিনিসটা কেমন, আমি আপনার একটা ধারণা দিই। যেমন খুর, আমরা খুর দিয়ে দেখি নাপিত শেভ করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে নাপিত এটাকে চালাইতে পারে দেখে এটা শেভ হয়, কিন্তু আনারি লোক যদি শেভ করতে যায় গলা কাটা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুরের দোষ নয়। তাহলে খুরটা যেহেতু শার্পেস্ট জিনিস, এটা ব্যবহার করার জন্য কাকে এটার ক্ষমতা দেওয়া যাবে সেটা দেখতে হবে। নাপিত যদি খুর চালায় আপনি চালাতে দেবেন, কিন্তু যদি কোনো একজন লোক এসে বলে আমি আপনার শেভ করে দিই, আপনি রাজি হবেন না, কারণ সে আপনার গলা কেটে বলতে পারে। ঠিক আমি বলবো মাল্টি লেভেল মার্কেটিং বলেন আর নেটওয়ার্ক মার্কেটিং বলেন, এটা এক ধরনের খুর ধার বিপণন ব্যবস্থা। এটা যদি XYZ সবাইকে করতে দেওয়া হয়, এখানে কিন্তু সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেক বেশি লোক, রাতারাতি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি ডেস্টিনি কি একেবারে পারমিশন ছাড়া বা সরকারের অনুমতি ছাড়া কাজ করছে? না, আমাদের কিন্তু অনুমতি আছে। আমরা যখন 2000 সালে যখন রেজিস্টার অফ জয়েন্ট স্টক করে নিই, আমাদের ক্লজ নাম্বার 9 পরিষ্কার আমরা পারমিশন নিয়েছি, এইভাবে লেখা আছে, মাল্টি লেভেল মার্কেটিং অর ডাইরেক্ট মার্কেটিং অর নেটওয়ার্ক মার্কেটিং অর হোয়াটসোএভার, আমরা এইভাবে দেশি অথবা বিদেশ থেকে আমদানি করা পণ্য বিপণন করতে পারবো কমিশন বেস। আমরা নিতে পেরেছি, কিন্তু পরবর্তীকালে অনেক কোম্পানি এই ধরনের সুযোগ পায়নি। কিন্তু কথা হচ্ছে এটা, যখন আমাদেরকে অনুমতিটা দেয় রেজিস্টার অফ জয়েন্ট স্টক, আমার ধারণা তারাও তখন জানে না যে আমরা কিসের অনুমতি দিচ্ছি, এটা সত্য কথা। এখন আমরা যেহেতু বিদেশ থেকে এটা দেখে আসা, আমি এবং মোহাম্মদ হোসেন শুরু করি প্রথম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশের মানুষের সাথে কোনো ধরনের চালাকিও করব না। প্রথমত অনেক পরের কথা, চালাকি করে আমরা ব্যবসা করতে যাব না, যেটা গতানুগতিক ব্যবসা যেখানে পারমিট করে আমরা ওইটার আদলেই করব। অর্থাৎ আমাদের এখানে কেউ যদি কোনো পণ্য কিনতে আসে, সে যেন এটা ফিল করে যে আমি বাইরেও যা সার্ভিস পেয়েছি এখানেও তাই পাচ্ছি। পার্থক্য হচ্ছে আমাকে একটা কমিশন দেওয়া হচ্ছে। আমি কমিশনটা কিভাবে দিতে পারি, যেহেতু আমার গতানুগতিক শোরুম, মিডলম্যান নাই, কোনো বাড়তি খরচ নাই, আমি এক জায়গা থেকে 1 পয়েন্ট সেলস সেন্টার থেকে বিক্রি করতেছি। আপনি যদি একটু তাকিয়ে দেখেন, একসময় কিন্তু এমএলএমের আদলে কিন্তু বাংলাদেশে বেচা কিনা হতো কাস্কো,
আপনার কাস্কো কথা মনে আছে যে ঘরে রেখে কস্কো বা কাস্কো এই জাতীয় একটা ইয়ে ছিল যারা আপনার ব্যাটারি সাবান এগুলোকে ঘরে রেখে বিক্রি করতো, আমার বড় ভাই করতো, আমি দেখেছি। কিন্তু তখন কিন্তু এটাকে কেউ বুঝে না ইট ইজ এ কাইন্ড অফ ডাইরেক্ট সেলিং, ও মনে করছে এটা রিটেলিং, বাট ইট ইজ এ ডাইরেক্ট সেলিং। ডাইরেক্ট সেলিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তা এবং সরবরাহকারী এই দুইয়ের মাঝখানে কোনো দালাল থাকতে পারবে না, এবং ভোক্তা কি এনজয় করবে, সে পণ্যটা এনজয় করবে এবং তার একটা রাইটস তৈরি হবে পণ্যটার সে গুড সার্ভিস পাওয়ার। এরপরে অ্যাভেলেবল যেটা বাড়তি যোগ করা হয়েছে, যেটা গতানুগতিক ব্যবসা নেই, সেটা হচ্ছে তাকে ওই যে পণ্যটা তার কাছে বিপণন করা হয়েছে সেটার উপরে যা লাভ হয়, লাভের একটা অংশ মনে করেন 10% তাকে দেওয়া হচ্ছে। ডেস্টিনি আসলে কত বড় প্রতিষ্ঠান, এর সাথে মানে কতজন ব্যবসা করছেন, কতগুলি প্রতিষ্ঠান প্রত্যক্ষ পরোক্ষভাবে ডেস্টিনি বিনিয়োগে পরিচালিত হয়, আর এর মধ্যে কতগুলো লাভজনক? আচ্ছা, ডেস্টিনি শুরু হয়েছে 2000 সালে, যদিও রেজিস্ট্রেশন হয়েছে 2001 সালে যাত্রা শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেড, যেটা ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটাকে আমরা সবাই এখন এমএলএম কোম্পানি বলে বলছি। আসলে এমএলএম কেন হয়েছে আমি আপনাকে এই জিনিসটাও বলি, এটা একটা কমপ্লিকেটেড টার্ম। এটা হচ্ছে এই, আমরা যেমন কথা বলি যে পানি খান, পানি কিন্তু খাওয়া যায় না, পান করতে হয়, কিন্তু এটাকে আমরা বলি ইংলিশে বলি জেনারেলি অ্যাকসেপ্টেড মিস্টেক, মানে যদি এটা মিস্টেক ইটস জেনারেলি অ্যাকসেপ্টেড। পানি যেমন খাওয়া হচ্ছে, যে কোনো ব্যবসাকে এমএলএম বলা হচ্ছে। আমাদের কোম্পানি কিন্তু এমএলএম কোম্পানি নয়, আমাদের কোম্পানি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আপনি এখন প্রশ্ন করবেন তাহলে এমএলএম কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এর পার্থক্য কি? বিশাল পার্থক্য আছে। এমএলএম কোম্পানিগুলো সাধারণত তারা করে মাল্টি লেভেলে, তাদের মাঝখানে কিন্তু ব্রোকার ঠিকই আছে, এবং তারা কেবলমাত্র তাদের উৎপাদিত পণ্য, তাদের ব্র্যান্ডের পণ্য ছাড়া XYZ কারো পণ্য তারা বিপণন করতে বাধ্য না এবং করেও না। কিন্তু এমএলএমে আমি যেটা দেখেছি যে সমস্যা যেটা কাস্টমারের জন্য হয়, কাস্টমার অনেক সময় যেহেতু পণ্যটা ওই কোম্পানি নিজে উৎপাদন করে আর কেউ করে না, সে গেস করতে পারে না এটার বাজার দর কত হইতে পারে, তাই যাই দাম হাঁকানো হয় তাই দিতে বাধ্য হয়। তাতে করে দেখা গেছে, আমি একটু পিওর সমালোচনা করব, অনেক এমএলএম কোম্পানি দেখা গেছে খুব বেশি উৎসাহী হয়ে পণ্যটার দাম যদি 10 টাকা সেটা বিক্রি করা শুরু করছে 100 টাকা, কারণ 50 টাকাটা দিবে, কমিশন দিবে এই লাভে। তাই এমএলএম কোম্পানি যখন পণ্যগুলো বাজারজাত করে বোঝার উপায় নেই কিন্তু তাদের এটা প্রকৃত উৎপাদন মূল্য কত। বাট হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে সে তার নিজের ব্র্যান্ডও বিক্রি করতে পারবে, চাইলে সে অন্যের ব্র্যান্ডও বিক্রি করবে। তাহলে হবে কি, কম্পিটিশন তৈরি হবে। মনে করেন আমি ল্যাপটপ বিক্রি করি, এখন আমি যদি আমার ল্যাপটপ ডেস্টিনি ল্যাপটপের পাশাপাশি যদি সনি ল্যাপটপ রাখি, অ্যাটলিস্ট কাস্টমারের এটুক জাজ করার ক্ষমতা তৈরি হবে যে ল্যাপটপের দামটা আসলে কত। তো মনে করেন আমি বিক্রি করতেছি কথা 20,000 টাকা, তখন সে বুঝবে হ্যাঁ ল্যাপটপের দাম এরকমই হতে পারে, তার মানে আমি বেটার প্রাইসে পাচ্ছি, কারণ আমি সনি কিনতে গেলে 1 লাখ টাকা খরচ পড়বে। বাট অ্যাটলিস্ট তার একটা কমন সেন্স তৈরি হবে যে ল্যাপটপের দাম কত। কিন্তু মনে করেন ল্যাপটপ পৃথিবীর কেউ তৈরি করে না, আমি একা তৈরি করি। এখন আমি যদি 10 লক্ষ টাকা যদি একটা ল্যাপটপ বিক্রি করি, ভোক্তার কিন্তু বোঝার উপায় নেই যে আমি কত লাভ করলাম। যে কারণে এমএলএম এর ধারাবাহিকতায় ব্যবসা করা আমার আপত্তি ছিল, তাই আমি এমএলএম থেকে বেরিয়ে গেলাম নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং কি? আমি এমন পণ্য বিপণন করব যেটা বাজারের প্রচলিত পণ্যের সাথে সামঞ্জস্য থাকতে হবে। তাই আমি এমএলএম এর খুব সমালোচনা করছি না, আমি বলছি এমএলএম এর পণ্যগুলোকে কাস্টমারের পক্ষে অনুধাবন করা মারাত্মক রকমের জটিল, বরং নেটওয়ার্কের সুবিধা। প্রশ্ন আমি করেছিলাম একটু সঙ্গে যে ডেস্টিনি আসলে কতগুলো প্রতিষ্ঠান আছে বা সহযোগী প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি শুরু করেছে, এটা আমি বলি, ডেস্টিনি শুরু করেছিল 2001 সালে একটি কোম্পানি দিয়ে। তারপর পরবর্তীকালে 2003-4 সালে আমরা আরো 2টা কোম্পানি করি। এরপরে আমরা 2006 সালে গিয়ে আমরা সাকসেসফুলি ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন এবং পরবর্তীকালে আমরা ডেস্টিনি মাল্টিপারপাস করতে পারি। এবং আমরা এই কোম্পানিগুলো করার পিছনে একটা সৎ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আমরা জানি যে শুধু একটি কোম্পানির আয়ের উপরে একটা প্রতিষ্ঠান টিকতে পারে না। ইংলিশে একটা কথা আছে যে নেভার পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, বিকজ ইফ ইউ লুজ দি বাস্কেট ইউ লুজ দি হোল এগস, সো ইউ স্প্লিট ইউর এগস। এগস মানে এখানে বুঝে যাচ্ছে সময়টাকে বা পরিশ্রমটাকে। আমরা চিন্তা করলাম আমরা যদি সমস্ত পরিশ্রম একটা কোম্পানির পিছনে দিই, আর আল্লাহ না করুক কোনো কারণে যদি ফেল করে, এই বিশাল জনগোষ্ঠী কোথায় যাবে? তাই তাদের স্বার্থকে রক্ষা করার জন্য আমরা ধীরে ধীরে ডাইভার্সিফাই করা শুরু করলাম। এখন সেই ডাইভার্সিফিকেশনগুলো হচ্ছে কিন্তু আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা ছিল। সামাজিক দায়বদ্ধতা কি? আমরা শুধু এমএলএম করব না, আমরা সিএসআর করব, আমরা সেবামূলক প্রতিষ্ঠান করব, আমরা বনায়ন করব, আমরা পরিবেশ করব, আমরা রাস্তাঘাটের জন্য কাজ করব, আমরা কলেজ করব, আমরা ইউনিভার্সিটি করব, আমরা হাসপাতাল করব, আমরা শপিং মল করব। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু এমএলএমকে সফল করার জন্য না, আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাতে করেছি যে শুধু একটি কোম্পানি করে আমরা এটা হতে চাই না, সেপারেট হতে চান। আমরা দেখা যাচ্ছে আমরা অন্য ব্যবসা করছি। সুবিধা হচ্ছে কি, এতগুলো কোম্পানির মধ্যে মনে করেন আমরা এখন এই পর্যন্ত 37টা কোম্পানি করেছি কাগজের পত্রে। কেন বললাম কাগজের পত্রে? 16 থেকে 17টি কোম্পানির জন্ম হয়েছে লেস দ্যান 1 ইয়ার। গত 1 বছরে 16 থেকে 17টি কোম্পানি। কেন করলাম? এই 16 থেকে 17টি কোম্পানির আমরা শুধু কাগজপত্র ঠিক করে রেখেছি, যদি অপরচুনিটি আসে তাহলে আমরা সেখানে বিনিয়োগ বাড়িয়ে আমরা সেটাকেও ড্রাইভ দেবো।
উদ্দেশ্য হচ্ছে আমরা যদি 30 থেকে 35টা কোম্পানিতে যদি অপারেট করি, আর যদি 20টা কোম্পানি যদি প্রফিটে যায় বা 10টা কোম্পানি প্রফিটে যায়, উই আর ডান। আপনি বুঝবেন, কৃষক যখন সে জমিতে চাষ করে একই ধরনের ফসল সে করে না, বিভিন্ন রকমের করে, তার চিন্তা হলে একটা না একটা আসবেই। এবার যে প্রশ্নটা করতে চাই, এই যে কিছু অভিযোগ আছে যে এই যে প্রতিষ্ঠান বিভিন্ন করে তোলা হচ্ছে, সেখানে আসলে কিছু কিছু ব্যক্তিকে আর্থিক সুবিধা দেওয়ার উদ্দেশ্যে মানে কিছু কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। না, এটা আসলে ভুল তথ্য। এটাই জন্য আপনাকে একটা জিনিস বুঝতে হবে। আমরা কিন্তু একটা জিনিস বলি আগে, আমাদের যারা পরিবেশক, আমাদের কিন্তু এখানে কোনো গ্রাহক নাই। গ্রাহক বলতে একটা রং টার্ম ইউজ করা হচ্ছে। গ্রাহক কিন্তু হচ্ছে যার বিক্রেতার সাথে কোনো সম্পর্ক নাই, সে হচ্ছে গ্রাহক। আমাদের এখানে কেউ গ্রাহক নয়, আমাদের এখানে সবাই হচ্ছে রেসপেক্টেবল ডিস্ট্রিবিউটর। এরা প্রত্যেকে পরিবেশক এবং প্রত্যেকের স্বার্থ আমার স্বার্থের সাথে জড়িত। উই আর ওয়ার্কিং ইন এ কমন ইন্টারেস্ট, রাইট? এখন কি হচ্ছে, আমরা পরিবেশকদেরকে তাদের ভবিষ্যৎকে নিরাপদ করার জন্য আমরা যখন কোম্পানি করেছি, তখন কিন্তু আমরা কোনো পরিবেশকের থেকে তেমন একটা টাকা নেইনি। আমরা কাকে অফার করেছি? ওই যারা এক্সিস্টিং ডাইরেক্টর আছে তাদেরকে বলেছি, যেহেতু আপনারা ডেস্টিনি 2000 আয় করেছেন, আসেন আরেকবার এখানে বিনিয়োগ করেন। তার মানে আপনি বুঝতেছেন, যে কোনো কোম্পানির বিনিয়োগ কিন্তু এসেছে সরাসরি উদ্যোক্তাদের পকেট থেকে, ব্যবসা থেকে কিন্তু কোনো টাকা দেওয়া যাচ্ছে না, কারণ ব্যবসা তো আপনার রোলিং করতেছে। এখন আমরা যে কোম্পানিগুলো করেছি, আজকে ধরেন আমি যদি ফর এক্সাম্পল আমি যদি মোহাম্মদ হোসেনের কথা বলি, মোহাম্মদ হোসেন মনে করেন এখান থেকে বছরে 3-4 কোটি টাকা আয় করতেছে। এখন আমি চিন্তা করলাম, এই 3-4 কোটি টাকা উনি যদি অন্যদিকে নিয়ে খরচ করে ফেলে, তাহলে আমি ওনার জন্য এফোর্ট দিলাম কেন? চলি আমি ওনাকে আরেকটা কোম্পানিতে ডাইরেক্টর বানাই, তাকে আরেকটা তাহলে কি হচ্ছে, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার টাকাগুলোকে আবার রিইনভেস্ট করাই দিলাম। এইটা কিন্তু আমার এই কৌশলটা হচ্ছে এই জন্য যে আমরা এখন লাভ খাবো না, আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছি। যদি ওই প্রতিষ্ঠানগুলো লাভজনক অবস্থায় যায়, তাহলে কিন্তু পরিবেশকরা লাভবান। কিন্তু এখানে একটা রং কথাবার্তা চলতেছে যে আমরা পরিবেশকের টাকা দিয়ে কোম্পানি করতেছি। এটা কোনোদিন সম্ভব না, কারণ পরিবেশক তো পণ্য কিনে নিয়ে চলে যাচ্ছে, তারপর তো সে আমাকে বাড়তি টাকা দিচ্ছে না। তো সুতরাং সম্পূর্ণ কোম্পানির যারা উদ্যোক্তা, তাদের নিজস্ব পয়সা করা। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিজিএন, ইউনিপেট্রোর মতো অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা কাহিনী জানি, সবাই জানেন, এবং সেগুলো প্রতারণার অভিযোগ আছে সেগুলোর বিরুদ্ধে, এবং সেইগুলোর সঙ্গে ডেস্টিনির পার্থক্যটা কোথায়? আর এই যে ব্যবসা, এটাকেও অভিযোগ এসছে যে ডেস্টিনি যে ব্যবসা করছে সেটাও একটা প্রতারণার ফাঁদ। আচ্ছা, এটার আপনার কি জবাব? আমি আপনাকে একটা কথা বলি, প্রতারণা কিন্তু একটা বোনাফাইড প্ল্যান। কেউ যদি প্ল্যান করে আমি মানুষকে প্রতারণা করব, সেটা হচ্ছে প্রতারণা। যেমন মনে করেন যে কেউ পরীক্ষা দিতে গিয়ে নকল করছে, এটা কিন্তু প্রতারণা। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে সে যদি ফেল করে এবং সে যদি লেখাপড়া না করে রেজাল্ট খারাপ হয়, আপনি বলতে পারবেন না শিক্ষা প্রতিষ্ঠান তার সাথে প্রতারণা করেছে, বেতন নিয়েছে, তাকে কিছুই শিখায়নি। ওটা কিন্তু ফেল অ্যান্ড ফ্রড, টু ডিফারেন্ট টার্ম। কিন্তু যেমন মনে করেন, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা এক্সাম্পল দিই। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো রেজাল্ট করছে, 100 ভাগ। বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রদের অধিকাংশ ফেল করে। আপনি কি শব্দটা ফেল বলবেন না ফ্রড বলবেন? ফেল বলবেন। এখানে আমি মনে করি এখন পর্যন্ত MLM এর যতগুলা কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে, ইন্টেনশনালি কোনো প্রতারণা করা হয়নি। আমি বলতেছি ইন্টেনশনালি, কথাটা এই জন্য বললাম, তাদের ব্যবস্থাপনা দুর্বলতার জন্য যখন প্রতিষ্ঠানটি এক জায়গায় এসে বন্ধ হয়ে গিয়েছে, তখন ভোক্তা পরিবেশকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধরেন আজকে যদি জিজিএন টিকে থাকতো, তাহলে কিন্তু আজকে এই ইতিহাসটা কিন্তু ভিন্নভাবে লেখা হতো। তাহলে জিজিএনকে কিন্তু প্রতারণা কোম্পানি বলা যেত না। আমি কিন্তু জিজিএনের একজন ভোক্তা পরিবেশক ছিলাম। আমি নিজে বলতে পারি তারা আসলে ইন্টেনশনালি কোনো প্রতারণা করেনি। তারা কি করেছে দেখেন, তারা ব্যবস্থাপনা বিভাগে কাজটি করতে তারা ব্যর্থ হয়েছে। তারা অদক্ষ লোক দিয়ে ব্যবস্থাপনা চালিয়েছে। আমি যখন মিস্টার দাসের কাছে গিয়েছিলাম, আমি বলছি যে আপনি যাদেরকে দিয়ে প্রতিষ্ঠান চালান এরা সঠিক লোক না, বাট হি ওয়াজ বায়াসড উইথ দোজ পিপল। কারণ সে যে ভুলটা করেছে, তখন দেখা গেছে বিভিন্ন মহলের থেকে যারা বুঝে না, ডাইরেক্ট সেলিং বুঝে না, মাল্টি লেভেল মার্কেটিং বুঝে না, তাদেরকে এনে প্রশাসনিক বিভাগে বসিয়েছে। তারা মানির মিসম্যানেজমেন্ট করেছে। মানির মিসম্যানেজমেন্ট করাতে মানি শর্টেজ হয়েছে, সেল পড়ে গেছে, পত্রপত্রিকা লেখালেখি হয়েছে। আর তাতে করে তাদের ওভারহেড যেটা আছে, মাসে মাসে বেতন দেয়া, এটা কিন্তু চালু ছিল। তাতে করে একসময় গিয়ে কি অর্থ তারল্য হয়েছে, জিজিএন আর পয়সা দিতে পারেনি। আপনি জানেন জিজিএন কত টাকার জন্য বন্ধ হয়ে গেছিল? তখন যদি তাদের কাছে 2 কোটি টাকার অর্থ তারল্য থাকতো, তারা বন্ধ হতো না। আমরা চেষ্টা করেছি জিজিএন টিকে থাকুক, অর্থ তারল্য, কিন্তু আমরা শেষ পর্যন্ত কেন বাঁচাতে পারি? তারল্যের কথা বলেন, এখানে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে ডেস্টিনির সবচেয়ে আলোচিত প্রতিষ্ঠান এই মুহূর্তে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা কোঅপারেটিভ, কিন্তু তারা কাজ করছে ব্যাংকের মতো। তারা টাকা পয়সা নিচ্ছে, জমাচ্ছে, দীর্ঘমেয়াদে বিক্রি করছে, শেয়ার বিক্রি করছে, এবং এর ফলে কিন্তু তারল্য সংকট তৈরি হচ্ছে স্টক মার্কেটে, ব্যাংকিং খাতে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, তারল্য তো বলছেন, এই প্রতিষ্ঠানটি
জন্ম থেকে এ পর্যন্ত তারা 1600 থেকে 1700 কোটি টাকার লেনদেন করলই না। বাজারে যেখানে হাজার হাজার কোটি টাকার দরকার পড়ে তারল্যের জন্য, সেখানে মাত্র 1600 থেকে 1700 কোটি টাকার লেনদেন করাতে অর্থ তারল্য কমে গেল। আমি আপনাকে ভিন্ন কথা বলি, গেল জুন মাসে, গত বছর জুন মাসে 10 তারিখের ভিতর আমার কাছে অন্তত 7 থেকে 8টা ব্যাংক এসেছিল, ইনক্লুডিং ওয়ান গভর্নমেন্ট ব্যাংক, এসে বলছে আমাদের কাছে কিছু ফিক্সড ডিপোজিট রাখেন। আমি জানতে চাইলাম ঘটনা কি, বলে যে শেয়ার বিজনেসের পরে আমাদের অর্থ তারল্য ঘাটতি পড়েছে। আমার কথা হচ্ছে অর্থ তারল্য কেন হয়েছে আমরা সবাই জানি, পুঁজিবাজারের মন্দা অবস্থা, শেয়ার বিজনেসের ধস নেমেছে, আরো অনেক কিছুই আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক প্রেসার। আপনি বলতে চাচ্ছেন যদি আজকে ডেস্টিনি মাল্টিপারপাসের কারণে যদি অর্থ তারল্য হয়, তাহলে চলেন নেইবার্স কান্ট্রিগুলোতে কেন হলো? তাদেরও তো তারল্য সংকট, তো এটা কি ডেস্টিনি দায়ী নাকি? এটা জাস্ট হচ্ছে কি, এটা এখন আমাদের উপরে যেটা উদুরপিন্ডি ভুদুর গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এরকম যে ওই যে বাঘ আর মেষ শাবকের মতো কাহিনী, বলতেছে যে তুমি আমার পানি ঘোলা করছো, মেষ শাবক বলতেছে পানি তো আপনার দিক থেকে আসতেছে, ঘোলা করলাম কিভাবে? তখন বাঘ দেখলো কথা তো ঠিক, বলো না তাহলে তুমি গত বছর আমাকে গালি দিছো, বলতেছে গত বছর আমার জন্ম হয়নি, তাহলে তোমার বাবা গালি দিছে। ঠিক এই ধরনের বাহানা করে আমাদের ঘাড়ে কিন্তু দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আসলে এই দোষের জন্য আমরা ভাগিদার নই। আমরা 1600 থেকে 1700 কোটি টাকার শেয়ারের যে ঘটনাটা লেনদেন করেছি, যেখান থেকে বড় অংশ আমরা কিন্তু বিনিয়োগ করেছি বিভিন্ন আপনার মনে করেন স্থাবর অস্থাবর সম্পত্তিতে। বর্তমানে আপনি পত্রিকাতে দেখেছেন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে একটা রিপোর্ট করেছিল, আমরা কিন্তু কোনো রিপোর্ট পাইনি, যদিও সেই রিপোর্টে আমরা পড়েছি পত্রিকাতে। আমি এই প্রশ্নটাই করতাম যে আপনি যে বক্তব্য দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো বলছে যে আপনারা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই ব্যাংকিং পদ্ধতি, আমরা কোনো ব্যাংকিং করছি না, এটা হলো সবচেয়ে বড় কথা, কারণ আমাদের ব্যাংকিং করার কোনো রাইট নেই। আপনি শেয়ার বিক্রি করছেন না? আমরা শেয়ার নয়, সমবায়ের আইনের আওতায় সভ্যদের কাছে শেয়ার বিক্রি করার অধিকার সরকারই দিয়েছে। তো আমরা আমাদের সমবায় আইনে আমরা যেমন আমি কিনেছি, আরেকজন যে গোফরান কিনেছে, হোসেন সাহেব কিনেছে, মানে আমরা যারা সভ্য মেম্বার তাদের মধ্যে শেয়ার বিক্রি করার অধিকার আমাদেরকে সরকারই দিয়েছে। বাট যেটা বলা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে যে ব্যাংকিং করতেছি, অসম্ভব। আমাদের মধ্যে লেনদেন আছে, দীর্ঘমেয়াদে টাকা রাখছেন মানুষের কাছে, 5 বছর 7 বছর মেয়াদে, মানুষের কাছে ডাবল করে দেওয়া, মানুষের কাছে থেকে নয়, কার কাছ থেকে? সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু লাইসেন্সটা এইভাবে দেয়া আছে যে এই প্রতিষ্ঠানে শেয়ার কেনার বা অর্থ লেনদেন করার অধিকার একমাত্র ডেস্টিনির সাথে সম্পৃক্ত ইহার ক্রেতা পরিবেশক ভোক্তা ছাড়া কারো নাই। যে লোকটাকে আপনি মানুষ বলতেছেন, আপনি কিন্তু তার ব্যাক ফ্ল্যাশটা জানেন না, সে কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটর। আমাদের টোটাল ডিস্ট্রিবিউটর সংখ্যা কত দেখেন, 45 লাখ, আর আমাদের কোঅপারেটিভের মেম্বার সংখ্যা 6.5 লাখ। তাহলে আপনি টেকনিক্যালি দেখেন 45 লাখ লোকের থেকে মাত্র 6.5 লাখ লোক এসে কোঅপারেটিভের শেয়ার কিনেছে, তাহলে বাইরের মানুষ কোত্থেকে আসলো? আমাদের সদস্য সংখ্যাই তো, আমি তো আরেকটা ভুল ব্যাখ্যা করলাম, যেটা বাংলাদেশ ব্যাংকের আরো একটা ব্যাখ্যা আছে যে আমরা 38 লাখ লোকের থেকে আমানত নিয়েছি, আমাদের মেম্বারই হলো 6.5 লাখ। আমার কথা হচ্ছে এই যে আমাদেরকে একটা যে অভিযোগ চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো ভুল, এটা তো ঠিক না। বাংলাদেশ ব্যাংকের তো রিপোর্ট ঠিক নয়, অসম্ভব। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আপনার কথা হয়েছে? আমার সাথে কথা হয়নি, আমি তাদের রিপোর্টটা যেটা পত্রিকায় পড়েছি ওইটার প্রেক্ষাপটে বলছি। যে রিপোর্ট কি আপনি পাননি? না, আমরা কোনো রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়নি অফিসিয়ালি, আমরা যা দেখেছি পত্রিকাতে দেখেছি। পত্রিকা যখন দেখলাম যে একদম হুবহু কত, বাংলাদেশ ব্যাংকের কোনো পরিদর্শক দল আপনাদের কাছে আসেনি? আমাদের কাছে এসেছিল আজ থেকে বেশ কিছুদিন আগে, কতদিন হবে আপনার, অ্যারাউন্ড 6 তারিখে এসেছিল। 6 তারিখে 2 জন ভদ্রলোক এসেছিলেন, যাদের চিঠিতে লেখা ছিল বিশেষ পরিদর্শন। কি বিষয়? তারা আসছেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ থেকে, মানে আমাদের এখানে কোনো মানি লন্ডারিং হচ্ছে কিনা ওনারা আসছেন এটা দেখতে আসার পরে আমরা বলছি আমরা তো কোনো ফরেন কারেন্সি ট্রেডিং করি না। তখন তারা বললেন তাহলে আমাদেরকে হেল্প করেন, আমরা কিছু জিনিস আপনাদের থেকে জানতে চাই। তখন তারা একটা সাদা কাগজে, দেখেন এটা কত নন প্রফেশনাল অ্যাপ্রোচ। তাদের কিন্তু আসা উচিত ছিল বাংলাদেশ ব্যাংকের একটা কভার লেটারে, তা না করে তারা কি করেছে, ওখানে আমাদের অফিসে বসে 45 মিনিট ছিল তারা, সবকিছু মিলে আমাদের কিন্তু দেখেন প্রত্যেকটা অফিসের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা থাকে। আপনারা যদি দেখতে চান আপনাদেরকে রেকর্ড দেখাইতে পারবো যে ভদ্রলোকেরা সিঁড়ি দিয়ে উঠে আসে কতক্ষণ বসেছিলেন, হার্ডলি 45 মিনিটস। এই 45 মিনিটসে এত বড় প্রতিষ্ঠানের তদন্ত করা যায় না। কি করলেন ওনারা? এসে বললেন 15টা কথা লেখা আছে এখানে, আমাদেরকে এই 15টা জিনিস আপনারা দিন, হাতে লেখা।
কেন ওনারা কি এটা করতে পারতেন না যে ঠিক আছে আমরা এখন চলে যাচ্ছি, আমরা একটা টাইপ করে আপনাদের কাছে কি চাচ্ছি নিয়ে আসতেছি। ওনারা আসলেন মানি লন্ডারিং করছি কিনা, পরে যখন দেখলেন যে না এখানে মানি লন্ডারিং এর কিছু নাই, তখন বললেন এক কাজ করেন, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, প্রতিষ্ঠানের সনদের কপি ইত্যাদি বলে 14-15টা জিনিস চাইলেন, সময় 45 মিনিট। চাওয়ার পরে আমরা কিছুদিন পরে এটা সরবরাহ করি, যেগুলো যেগুলো আমাদের কাছে কমপ্লিয়েন্স আছে দেয়া হয়েছে। দেওয়ার পরে নিয়ম হচ্ছে তারা আমাদের কাছে একটা রিপোর্ট পাঠাবে যে আপনাদের কাছে এই চাওয়া হয়েছে, এই দিতে পারেন নাই বা এই দিচ্ছেন, আপনাদের এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার না, আপনারা এটা জবাব দেন, তাহলে আমরা আবার যাব, ওনারা আবার আসবে না। এটি হচ্ছে ইনভেস্টিগেশনের নিয়ম। কিন্তু আমি দেখতেছি একতরফা শুধু একদিন এটাকে লেখে এখানে লেখছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগের 6/2/2012 তারিখের ইস্যুকৃত নির্দেশিকা নং 42-এর আওতায় পরিদর্শন দলকে নিম্ন বর্ণিত ডকুমেন্ট সরবরাহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা এগুলো সরবরাহ করেছি যা যা আছে, করার পরে এরপর তো আমাদেরকে বলবে যে এই জিনিসটা মিসিং আছে, এটা দেন, বা আমাদের একটা সন্দেহ তৈরি হয়েছে, আপনারা এগুলো করছেন কেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা কাগজ সরবরাহ করেছে। হ্যাঁ করেছি, আমি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমি জানি না ওনারা কখন আসলেন, ওনারা কখনোই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না। আমার ব্রাঞ্চে যাকে পেয়েছে তার কাছে গিয়ে এটা দিয়েছে জনাব আকবর হোসেন সুমন, যিনি কোষাধ্যক্ষ। ভাগ্য ভালো যে উনি যথাসময়ে এটাকে সাপ্লাই দিতে পেরেছেন। সাপ্লাই দেওয়ার পরে কাজটা কি ছিল, চেয়ারম্যানের কাছে এসে বলা যে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কিছু অবজারভেশন আছে, এই জিনিসগুলো আমরা স্যাটিসফাই না, আমাদেরকে স্যাটিসফাই করেন। তখন যদি আমি স্যাটিসফাই করতে না পারতাম তাহলে আপনি একটা রিপোর্ট তৈরি করতেন। কিন্তু আমরা কিছুই জানি না। আমরা জানলাম কার থেকে, পত্র পত্রিকার থেকে জানলাম যে আমাদের ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হয়েছে, হাজার হাজার কোটি টাকা আমরা লন্ডারিং করেছি, হাজার হাজার কোটি টাকা। হ্যাঁ, সেই অভিযোগ কিন্তু আছে এবং বিভিন্ন পত্র পত্রিকা আছে, আমার কাছে বেশ কিছু পত্র পত্রিকা আছে, সেখানে হাজার ক্লিয়ার করে। এবং আমি স্পেসিফিক কতগুলো অভিযোগ করতে চাই। একটা যেমন ধরেন আপনাদের দুজন শীর্ষস্থানীয় পরিচালক যারা করছেন আপেল চাষের জন্য অস্ট্রেলিয়াতে 500 কোটি টাকা পাচার করেছেন, আপনার লন্ডনে বাড়ি আছে, এই অভিযোগগুলো আছে। এগুলো আমি একটা কথা বলবো আজকে, আমি একদম এখন তো আমার মনে হচ্ছে যে সবাই দেখছে, প্রচুর দর্শক দেখছে, তাদের সামনে আমি বলতেছি, যদি অস্ট্রেলিয়া কেন পৃথিবীর কোথাও 500 কোটি নয়, 5 কোটি টাকারও যদি কোনো বাগান নয়, যদি জমি দেখাইতে পারে, বাংলাদেশ সরকার এটা দখল করে নেবে, আমরা সেই অধিকার দিয়ে দিলাম। এক, লন্ডনে যে বাড়িটার কথা বলা হয়েছে, যারা রিপোর্ট করেছে তাদেরকে বলেন ওই বাড়ির মালিকানা তাদেরকে দিয়ে দেওয়া হলো অফিসিয়ালি। এখন এগুলো বাকওয়াস কথাবার্তা। আপনি বিদেশে যান না, বিদেশে এমএলএ আমরা চাই গেলে, আমি হোটেলে থাকি, এখন কথা আছে না, সেখানে কি এই ব্যবসা নিয়ে কাজ করেন না? আমি এটা কথা বলি, আমরা এটা করবো, প্ল্যান করেছি, আমাদের টেকনোলজি আমরা বিক্রি করবো। যেহেতু আমরা গত 11 বছরে, কারণ বিদেশে আমি রিসেন্টলি বলি, ইস্তাম্বুলে আমরা একটা কনফারেন্সে জয়েন করেছি, সেখানে ওয়ার্ল্ডের যে নাম করা এমএলএম কোম্পানি তাদের সাথে আমার দেখা হয়েছে। তখন তারা বললো যে হোয়াট ইজ ডেস্টিনি, তোমরা কত বছর বয়স তোমাদের? বললাম যে 10-11 বছর। বলে 11 বছরে তোমরা এখানে চলে আসছো, বাংলাদেশ এমএলএম বুঝে? আমি বললাম হ্যাঁ বুঝে, কিন্তু সমস্যা হচ্ছে। বলে ঠিক আছে, আমার যিনি প্রেসিডেন্ট উনি বললো আমি বাংলাদেশে আসবো কথা বলার জন্য, কারণ তারা 60 ইয়ার্সের পুরনো কোম্পানি। তারা যখন আমাদেরকে এনকারেজ করলেন যে তোমার প্রযুক্তি যদি ভালো হয় তাহলে তুমি আমাদের কাছে তোমার প্রযুক্তি প্রমোট করো, আমরা তোমাকে রয়্যালটি দেবো, তখন আমার মাথার মধ্যে ক্যাচ করলো যে আমার এই সিস্টেম যদি সত্যি বাংলাদেশে যদি অ্যাকসেপ্টেবল হয়, হোয়াই নট আউটসাইড। তখন আমি বেশ কয়েকটা দেশে ভ্রমণ করে লোকাল স্থানীয় লোকদেরকে উদ্বুদ্ধ করলাম যে তোমরা বিনিয়োগ করো, আমি টেকনোলজি দেবো, কিন্তু আমাকে রয়্যালটি দিতে হবে, আমার টেকনিক্যাল ইন্টেলিজেন্সের জন্য আমাকে পে করতে হবে। তারা রাজি হলো। আপনি যাই দেখেন অলরেডি কয়েকটা দেশে আমি ম্যান্ডেট পেয়েছি যে তারা নিজেরা অফিস নেবে, নিজেরা প্রতিষ্ঠান চালাবে, আমি শুধু মাসে 1-2 বার গেলে হবে, গিয়ে আমি সেখানে সেট করে দেবো এবং সেখানে আমরা ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করবো। ডেস্টিনি ওয়ার্ল্ড ওয়াইড করার পিছনে আমার মূল উদ্দেশ্য ছিল ফরেন কারেন্সি আর্ন করা। মানুষ দেখেন আমাদের দেশে এখন গার্মেন্টস এক্সপোর্ট করে আর্ন করা হচ্ছে, বা অন্যান্য জিনিস এক্সপোর্ট করে আর্ন করা হচ্ছে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করে। এই প্রথম আমি একটা ভিন্ন ধাঁচের চিন্তা আনছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি করে এক্সপোর্ট করে আর্ন করা যায়, দ্যাট ইজ দ্য টেকনোলজি। এখন আমরা এই বছর প্ল্যান করেছি 6 থেকে 7টা কান্ট্রিতে আমরা জয়েন্ট ভেঞ্চারে যাব, যেখানে আমার দাবি ছিল যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে আমাকে 70% প্রফিট দিতে হবে। তারা বলছে এটা কি করে সম্ভব, আমরা তো টাকা ইনভেস্ট করবো। যাই এগুলো নিয়ে আমাদের বার্গেন চলতেছে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে লন্ডনের বাড়ি এই সেগুলো সব উদ্দেশ্যমূলক। ছোট্ট বিরতি নেব, বিরতি পর ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। কথা বলছিলাম রফিকুল আমিনের সঙ্গে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন 0 আওয়ারে। কথা বলছিলাম ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিনের সঙ্গে। আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে অর্থ পাচারের যে অভিযোগ আছে ডেস্টিনির পরিচালকদের বিরুদ্ধে কানাডায়, মালয়েশিয়া, লন্ডনে, ভারতে, এই সমস্ত
আপনি সেটা অস্বীকার করছেন, মানে এটা যদি তদন্ত করা হয়? তদন্ত করে তারা যদি পাবে তো নাই তো এটার অস্তিত্ব নাই। যদি তারা খুঁজে পায়, অগ্রিম বলে দিলাম, আমার ওই পরিচালকরা যারা 500 কোটি টাকা নিয়ে বলছে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, তারা ওই বাংলাদেশের সরকারের বাজেটের খাতে দান করে দেবে, কিন্তু কথা হচ্ছে পারবে না, কারণ জিনিসটা নাই। আর যারা এটা উদ্দেশ্যমূলকভাবে লিখেছে, আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে আবেদন করব, যারা লিখেছে তারা নিশ্চয়ই টাকাটা কিভাবে গিয়েছে জানে। দয়া করে তাদেরকে ধরে তাদের মাধ্যমে আমরা দরকার হলে যাবো, গিয়ে টাকাগুলো একটু নিয়ে আসবো বাংলাদেশে, কারণ এগুলো বাইরে থাকার দরকার না। আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে টাকা রাখার বাংলাদেশ। কারণ কি জানেন, আমি নিজে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছি। আমেরিকান ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলতে গিয়ে আমাকে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হবে না, কারণ আমি ক্যানাডিয়ান সিটিজেন। ফাইন। পরে আমি লোকাল একজন লোকের সহযোগিতা নিয়ে আমি 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলাম। পরে শুনলাম 10,000 টাকার বেশি লেনদেন করতে গেলে নাকি আমার একটা স্পেশাল ইন্টারপোল থেকে পারমিশন নিতে হবে। তখন আমি বললাম, এটা কোন দেশে এসে দাঁড়াইছি? আমরা লাখ লাখ টাকার লেনদেন করি, আমাদের তো কোনোদিন SBI NSA এটা দেখতে যায় না। তারা শুধু বাংলাদেশ ব্যাংক দেখে যে আমি ডিক্লারেশন দিয়েছি কিনা অত টাকার লেনদেনের। আপনাকে আজকে আমি একটা কথা বলি, পৃথিবীতে যে কোনো দেশের সুষ্ঠু নাগরিক তার দেশের টাকা তার দেশে রাখতে চাইবে, কারণ সেখানে তার অ্যাডভান্টেজ বেশি। আপনি যে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার আপেল বাগানের জন্য 500 কোটি টাকা, সে আপেল বাগান দেখবে কে আর আপেল খাবে কে? তাহলে এগুলো লেখা হচ্ছে কেন? এটা কিন্তু একটা উদ্দেশ্য মহলের কিন্তু একটু উস্কানি আছে। কারণ আপনি একটা জিনিস মনে রাখেন, ধরেন আমি যদি এখন এই মুহূর্তে এখানে যদি আশেপাশে কেউ চিৎকার দিয়ে ওঠে, আগুন আগুন আগুনকে নিচে চিৎকার করে, আমরা কি করব? আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করে দৌড় দেবো, দৌড় দিয়ে গিয়ে দেখবো আগুন টাগুন কিচ্ছু নাই। কিন্তু এই যে আমাদের অনুষ্ঠানটাকে ভণ্ডুল করার জন্য ওই আগুনের একটা শব্দই যথেষ্ট ছিল। এইটা হচ্ছে আমাদের এই যে আমরা বাংলাদেশে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমরা কমপক্ষে 1 কোটি লোকের কর্মসংস্থান করব। আমরা অলরেডি ইন দ্য মিডল অফ দ্য ওয়ে, যেখানে আমাদের লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর সফলভাবে 2 পয়সা আয় করছে, যারা আজকে মাস্টার্স করার পরে 10,000 টাকার একটা চাকরি পেত কিনা সেই সংশয় তাদের মধ্যে ছিল, অথচ তারা আজকে 50,000, 60,000, 1 লাখ টাকা আয় করছে। তাদের এই সুস্থ অবস্থানটাকে বিভ্রান্তিমূলকভাবে ডাইভার্ট করার জন্য একটা মানে হেফাজত একটা অবস্থা তৈরি করার জন্য বাজারে একটা কথা ছাড়িয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে যে টাকা পাচার হয়ে যাচ্ছে। এখন এই কথাটা যদি সাধারণ মানুষ বা ডিস্ট্রিবিউটাররা শুনে, তাদের প্রথমে একটু খটকা লাগবে যে আমরা এত কষ্ট করে বিপণন করছি আর পরিচালকরা 500 কোটি টাকা বিদেশ নিয়ে যাচ্ছে কেন? আমরা তাহলে ভাড়া অফিসে থাকি কেন? দেখেন আমরা এখন পর্যন্ত ভাড়া অফিসে আছি, নিজের একটা বিল্ডিং করতে পারি নাই, সেখানে 500 কোটি টাকা বাইরে চলে যাচ্ছে কেন? কারণ আপনি তো ভালো করে জানেন বাংলাদেশে একটা বড় টাওয়ার করতে 100 কোটি টাকার বেশি লাগে না। আমাদের যদি অত টাকার যদি আমাদের যদি সেভিংসে থাকতো তাহলে তো আমরা বিল্ডিং করে ফেলতাম, যদিও আমরা করছি। তার মানে কিন্তু সেখানে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আপনারা যত টাকা আপনাদের গ্রাহকদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে নিয়েছেন, এখন তো তত টাকা নেই। যদি আকস্মিকভাবে প্রতিষ্ঠান বন্ধ হয়, আপনি কি তাদেরকে টাকা ফেরত দিতে পারবেন? প্রথম তারল্য সংকট তো আপনার অভ্যন্তরে রয়েছে। আচ্ছা আমি তো বলি, প্রথম মানে হিসাব ব্যবস্থাপনাও ঠিক না বলে অভিযোগ আছে। না, এগুলো সত্যি না। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে 3টা কোম্পানি নিয়ে কথা হচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো গ্রাহক বলতে কিচ্ছু নেই, কোনো আমানত আমাদের কাছে থাকে না, কারণ আমরা বিক্রি করার পরে সপ্তাহ শেষে যা হিসাব হয় সাথে সাথে 1 সপ্তাহ পরে লেনদেন হয়ে যায়। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি বন্ধ করে দেয় কেউ, কোনো অপশক্তি, তাহলে দেখা যাবে 1 সপ্তাহের গ্রাহকের কমিশন দেওয়া হয়নি, জাস্ট 1 উইকের। কারণ আমরা কিন্তু 1 সপ্তাহ পার হওয়ার সাথে সাথে কিন্তু কমিশন দিয়ে দিচ্ছি। তার মানে আর্থিক লেনদেনের ব্যাপারটা কিন্তু 1 সপ্তাহ পরে মিটমাট হয়ে গেছে। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড কখনোই লায়াবিলিটির মধ্যে নাই। দিস ইজ দ্য অনলি কোম্পানি লাইবিলিটি ফ্রি। দেখেন এই কোম্পানিটির কিন্তু 1টি টাকা কিন্তু লোন নাই, কারো কাছে দায় দানা নাই, ডিস্ট্রিবিউটরদের কাছে দায়বদ্ধতা নাই, আছে শুধু 1 সপ্তাহের ক্রেতা পরিবেশকদের পাওনা। তাহলে ওই 1 সপ্তাহ মনে করেন যে 30-35 হাজার লোক বেচা কেনা করলো, তাদের হয়তো দেওয়া যাবে না, কারণ ওই 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহ আগের যত পাওনা আছে সব কিন্তু মিটমাট হয়ে গেছে। এটা গেল ডেস্টিনি 2000। ট্রি প্ল্যান্টেশনে আমাদের মাত্র টোটাল লেনদেন হয়েছে গত 6-7 বছরে 600 কোটি টাকা। আপনি তো পেপারে দেখলেন হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে অনেকটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে লাখ লাখ শূন্য মরছে কাতার কাতার, গুনে দেখে মাত্র কয়েক হাজার, কিন্তু বলার সময় বলা হচ্ছে লাখ লাখ। এটা কেন জানেন? এটা আমাদের একটা অতি উৎসাহী ব্যাখ্যা যে মাছ একটা ছোট ছুটে গেলে এত বড় মাছ ছুটে গেছে। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন 600 থেকে 700 কোটি টাকার রেভিনিউ করেছে গত কয়েক বছরে, আর টোটাল লেনদেন করেছে হয়তো আর একটু বেশি, দেখতে হবে টোটালটা আমার জানা নেই। এখন আমরা কি করেছি? আমরা কিন্তু কারো থেকে টাকা এই জন্য নেই বলেছি যে আমরা জমি কিনবো, নো। তাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল আমরা পরিবেশ গড়ব, তার মাধ্যমে আপনার কন্ট্রিবিউশন থেকে এই গাছ বড় হলে আপনাকে কিছু দেবো, আমরা কিছু রাখবো। এটা কিন্তু যৌথ কিন্তু একটা, কারণ ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন যদি ফেল করে, আল্লাহ না করুক কোনো কারণে, গ্রাহক যতটুকু বলতেছেন, যাদেরকে আপনি গ্রাহক বলতেছেন, তারা যতটুকু ক্ষতিগ্রস্ত না হবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান, কারণ প্রতিষ্ঠান কিন্তু লাভের জন্য করেছে।
কিন্তু এটা লাভ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা দীর্ঘমেয়াদী, এটা চলতেছে। আমরা টোটাল টার্গেট করেছি 7 কোটি গাছ লাগাবো, সেখানে 1 থেকে 1.5 কোটি গাছ আমরা লাগিয়েছি। এই যে দেখবেন যারা 2006 সালে বিনিয়োগ করেছিল গোল্ড প্যাকেজ নিয়ে, তারা কিন্তু এখন টাকা পাওয়া শুরু করবে এপ্রিল থেকে। আগামীকাল মানে এপ্রিল 24-25 তারিখ থেকে টাকা পয়সা দেওয়া শুরু হবে তাদের, কত 70 থেকে 80 হাজার গ্রাহকের। তখন তো আপনি দেখবেন যে আমরা কাজটা স্বচ্ছভাবে করছি কিনা, যারা 2006 সালে বিনিয়োগ করেছিল। টোটাল আমরা এই পর্যন্ত প্যাকেজে হয়তো বিক্রি করেছি 10 থেকে 11 লক্ষ। দ্যাটস ইট। সবাই তো আর গাছ কিনে নাই, কিন্তু একই লোকের বারবার কিন্তু দেখানো হচ্ছে। এখন যে প্যানিক সৃষ্টি করার জন্য যে প্রচারগুলো করা হচ্ছে, এটার একটাই কারণ, যাতে আমাদের সেলগুলো আর আগে না বাড়তে পারে, মানুষ যেন ভয় পায়, বলে বাবা আমরা তো আবার যুবকের মতো একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি, এবার চলে আসি। ওই যে আপনার আগুন লাগার মতো। আমি শুধু দর্শক যারা আমাদের ক্রেতা পরিবেশক, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, যে আপনারা গত 11টি বছরে আমার কাজকর্ম দেখেছেন, যদি অতটুকু বিশ্বাস আপনাদের থাকে, আপনারা লাইনে চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনাদের একটি লোকের প্রতারণা হওয়ার সুযোগ আমি রাখি নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তো বলা হয়েছে আপনি চলে যেতে পারেন, ডেস্টিনি বন্ধ হয়ে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যদি চলে যাই, আমি মারাও যেতে পারি। চলে যাওয়া না, প্র্যাকটিক্যাল হচ্ছে আমি মারা যেতে পারি যে কোনো সময়, মানুষ যে কোনো সময় মারা যাচ্ছে। কিন্তু আমি এমন কোনো সিস্টেম ডেভেলপ করি না যে আমি মারা গেলাম প্রতিষ্ঠান বন্ধ। ইম্পসিবল, বিকজ উই হ্যাভ ডেভেলপ সাচ এ ওয়ান্ডারফুল সিস্টেম, যেখানে এক রফিকুল আমিন না থাকলেও হাজারো রফিকুল আমিন তৈরি করা আছে, যারা এটাকে চালায় নিতে পারে। এই প্রশ্ন আমি পরে করবো, তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে আপনার ভাড়া বাসায় থাকেন, ভাড়া অফিসে চলেন, কিন্তু এই সদস্যদের টাকায় যে জমি কেনা হয় সমবায়ের নামে, সেটা অনেক পরিচালকদের ব্যক্তিগত নামে কেনা হয় না। এটা সত্যি না। এখানে কিছু পরিচালক এই সদস্যদের কষ্টার্জিত টাকা প্রচন্ড ধনী হয়ে উঠেছেন, সেই অভিযোগ আছে। আপনারা R&Dর নামে বা গবেষণার নামে, কমিশনের নামে প্রচুর টাকা লোকজনকে নিয়ে নিচ্ছেন, সরিয়ে নিচ্ছেন। আচ্ছা, আমি আগের কথাটা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমাদের যারা পরিচালক, তারা শুধু পরিচালক না, তারা আবার ডিস্ট্রিবিউটর, পরিবেশক। তারা পরিবেশক হিসেবে আপনি দেখেন, আজকে হাজার হাজার পরিবেশক যখন লাখ লাখ টাকা আয় করতেছে, এনারাও করতেছে। এনাদের ইনকাম কিন্তু শুধু ডিভিডেন্ড আর স্যালারি নয়, তারা কিন্তু প্রত্যেকে আবার পরিবেশক। যেমন আমাদের যারা পরিচালক আছে, এরা প্রত্যেকে, কেউ ডায়মন্ড, কেউ ক্রাউন। হোসেন সাহেব নিজে তো ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বসে আছে, তাই না? তারপর যেমন আপনার এই যে স্বপন ক্রাউন হয়ে বসে আছে, গোফরান ডায়মন্ড, আমরা কিন্তু অলরেডি পরিবেশক। কারণ আমরা জানি, আমরা যদি স্যালারির উপরে নির্ভরশীল হয়ে আমরা ভাত খেতে পারবো না, কারণ এটা সামান্য স্যালারি। আমরাও পরিবেশক হয়ে বসে আছি, আমরাও কমিশন পাই, আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ পরিবেশক, সবাই আমরা পরিবেশক। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু কোনো গ্রাহকের টাকা দিয়ে কিন্তু জমি করার কোনো সুযোগ নেই, কারণ গ্রাহককে কিন্তু আমরা বিদায় করতে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে। ঘটনাটা হচ্ছে, আমরা যাদের থেকে দীর্ঘমেয়াদী, যারা বলতে আমিও আছি, আমরা যারা এই ফ্যামিলির মধ্যে মেম্বার আছি, তারা যারা দীর্ঘমেয়াদে টাকা খাটাইছি, যেমন আমাদের একটা প্যাকেজ আছে ডিএবিসি প্যাকেজ। এই প্যাকেজটা হচ্ছে, আমরা বলছি যে ঠিক আছে, আপনি 6 বছরের জন্য কোঅপারেটিভের মাধ্যমে এই 1000 টাকা আপনি এখানে খাটান, বা 10,000 টাকা খাটান, বা 20,000 টাকা খাটান। যদি আপনি 10,000 টাকা খাটান, তাহলে আপনাকে 6 বছর পরে আমরা কত দেবো? 2.5 গুণ দেবো। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে রিপোর্টের মধ্যে আমি খেয়াল করেছি, লেখছে অতি উচ্চ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি। 16%। হিসাবে কত? 16%। আপনি বলে দিচ্ছেন 16% কি খুব বেশি উচ্চ হারে হচ্ছে? আমি তো দেখলাম 18% ইন্টারেস্টে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। তার মানে আমাদের ইন্টারেস্ট নট এক্সিডিং 16%, কিন্তু বলা হচ্ছে অতি উচ্চ হারে। এটা কেন বলা হচ্ছে জানেন? আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। সতীনের ছেলে সম্পর্কে বলতেছে, তার ছেলেটা সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার খায়, আর আমারটা সেই সকালে, সেই দুপুরে, আর সেই বিকালে খায়। তিনটা কিন্তু কথা কিন্তু একই কথা বলছে, একজনের বেলা খুব তাড়াতাড়ি বলতেছে, আরেকজনের বেলা লম্বা করে বলতেছে। এই যে বলা হচ্ছে অতি উচ্চ হারে সুদ, কিন্তু কত? 16%। আমি বুঝলাম না, আমরা যদি অতি উচ্চ হারে সুদ নিতাম, তাহলে গত জুন মাসে যে 9টা ব্যাংকে আমরা ফান্ড দিয়েছি 14.5%, তাহলে আমরা কি করে এটা টিকে থাকলাম? যদি গ্রাহকের টাকা 16% নিয়ে যদি 14.5% দিই, তাহলে তো আমরা এমনি লোকসান করছি। ফালতু কথা। বড় আরো সুন্দর খবর বলি আমি, আমাদের অনেক ক্রেতা পরিবেশক জানে, ডেস্টিনি মাল্টিপারপাস প্রথম উদ্যোগ নিচ্ছে যে বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করে 9% ইন্টারেস্টে টাকা দেবে। ডিজিটাল প্ল্যান এটা আমাদের, এবং এটা হলো সিঙ্গেল ডিজিট, যেটা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর সাহেবের স্বপ্ন ছিল যে আমরা কিভাবে সিঙ্গেল ডিজিটে একসময় আসতে পারি। আমরা সব প্রথম এটার ব্রেক থ্রু দিয়ে যাব। আমরা জুলাই মাসে প্ল্যান করেছি, সমবায় অধিদপ্তর আমরা প্রস্তাবটা জমা দেব যে আমাদের জন্য কোনো অবস্থাতেই গ্রাহকের 9%-এর বেশি চার্জ করার দরকার নেই। আমরা 9% ইন্টারেস্ট পেয়ে প্রতিষ্ঠান চালাতে পারবো। সম্ভব। কারণ কি? আমরা কিন্তু মাইক্রো ক্রেডিটে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি বিনিয়োগ। যে কারণে আপনি দেখবেন ডেস্টিনি মাল্টিপারপাসের অধিকাংশ সম্পত্তি কেনা হয়েছে কিন্তু প্রতিষ্ঠান স্বার্থে। এবার আপনি বলেছেন পরিচালকদের নামে, পরিচালকদের নামে নয়। ধরেন আজকে যদি ডেস্টিনি মাল্টিপারপাসের যদি সম্পত্তি কিনতে হয়, 3 জনের যে কোনো একজনের সই করতে হবে মালিক হিসাবে, আমি অথবা সেক্রেটারি অথবা ট্রেজারার।
তো লেখা থাকে ডেস্টিনি মাল্টিপারপাসের পক্ষে চেয়ারম্যান। তো এটা তাহলে পরিচয়, এটা তো কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নিজে সই করতে পারে না, প্রতিষ্ঠানের পক্ষে কেউ সই করে, কিন্তু তার অর্থ এই না যে আমি মালিক ওই সম্পত্তির। প্রশ্ন আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, ফলে আরো অনেক প্রশ্ন আছে আমাদের। আমি বিভিন্ন সময় এই যে আপনি আরেকটা জিনিস বলেছেন পরিচালকদের নামে যে সম্পত্তি, এটা মিথ্যা কথা, এটা সত্যি না, সত্যি নয়। কিন্তু আরেকটা অভিযোগ আছে যে সেটা হচ্ছে যে পত্রপত্রিকাতে রিপোর্ট আছে আপনারা সরকারকে নানাভাবে ম্যানেজ করেন, আপনারা সেনাবাহিনীর কিছু অংশকে বা সেনাবাহিনীর কোনো রিটায়ার্ড ব্যক্তিদেরকে বা অন্য কাউকে সরকারি রিটায়ার্ড আমলাদেরকে বা এমনি আমলাদেরকে নানাভাবে সুবিধা টুবিধা একটা প্রভাবশালী বর্ম তৈরি করছেন আপনাদের চারিপাশে এবং সরাচ্ছেন, ঘুষ দিচ্ছেন, এই ব্যাপারে আপনার ব্যাখ্যা? না, এটা একদম অসত্য কথা। মূল কথা হচ্ছে কি, অ্যাকচুয়ালি বিভিন্ন সময় যে বিভিন্ন যে স্পন্সর করেন সেগুলো কি এর অংশ নয়? না না, স্পন্সর না, আমাদের একটা সিএসআর আছে, প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি ফাউন্ডেশন। আমরা করি কি, সেই ফাউন্ডেশনে আমরা ডোনেশন করি, আমিও করেছি, সবাই করি। সেই ফাউন্ডেশনে আমরা আমাদের প্রত্যেকটা সেলসের এখানে 10 টাকা করে দান করে দিই। আমরা এই ফাউন্ডেশনের আন্ডারে একটা কলেজ চালাই, 2টা আমরা আপনার সাইক্লোন সেন্টার করেছি ইয়াতে শরণখোলাতে। তারপর আমরা অনেক এডুকেশনের আমরা 27 জন লোকের স্কলারশিপ দিয়েছি। আমরা করি কি, বিভিন্ন রকমের স্পোর্টসে আমরা স্পন্সর করি। এটা কিন্তু আমরা না শুধু, তাহলে আপনি বলেন, আমি জানি যে সবচেয়ে বেশি সিএসআর করে ডাচ বাংলাদেশ ব্যাংক, 100 কোটি টাকা তারা বৃত্তির জন্য তারা রেখেছে। আমরা তো অতদূর যেতেও পারিনি, আমরা এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের সিএসআর রেকর্ড ব্রেক করতে পারিনি। আমরা যেটা করি, আমাদের বাৎসরিক সিএসআর হবে এই বছর, কারণ সবসময় একরকম নয়, এই বছর নট এক্সিডিং 25 কোটি টাকা। কিন্তু ওই যে যাদেরকে সুবিধা দেওয়ার কথা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ, না, এগুলা কিন্তু বায়াসড হয়ে কথাগুলো বলা হচ্ছে। কেন জানেন এগুলা কেন বলা? আমি বলি, আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কর্মচারীকে দুর্নীতির জন্য আমরা তাদেরকে বহিষ্কার করেছি। আজকে বলি সেটা, এই কর্মচারীরা নিজেদের চাকরি হারিয়ে তারা সানায় বানায় একটা স্টোরি বলতেছে। আমি চ্যালেঞ্জ করলাম শুধু দেখাক যে কোন পর্যায়ের কাকে আমরা ম্যানেজ করেছি। আর যেটা আপনি মিলিটারি পার্সন বললেন, মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা বিভাগের লেখাপড়া শেষ করে বেরিয়ে আসতেছে বেশিরভাগ অফিসার হচ্ছে কে, আপনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে, নেভাল ফোর্স থেকে। তারা যখন এলপিআর যায় তখন তারা এইচআর এর উপরে অথবা এমবিএর উপরে লেখাপড়া করা থাকে। এখন জব মার্কেটে এনারা কিন্তু অনেক কম বেতনে অনেক সময় এন্ট্রি লেভেলে ঢুকে যায়। এখন আপনি আমাকে বলেন, একজন প্রফেশনাল লোককে 6-7 লাখ টাকা দিয়ে চাকরিতে আনা ভালো, না আমি একজন মিলিটারি পার্সন যিনি এইচআর উপর দক্ষ, যিনি আমার সাথে 2-2.5 লাখ টাকা রাজি হয়ে গেলেন আমার জন্য চাকরি করবেন। এখন তাকে যখন চাকরি দেওয়া হচ্ছে তখন ধরে নেওয়া হচ্ছে তার মাধ্যমে আমি সরকারকে ম্যানেজ। দেখেন, সরকার কিন্তু কোনো মিলিটারি পার্সনের কথা শুনতে বাধ্য না, সরকারের নিজস্ব কথা, সাবেক সচিব, সাবেক আমলা, এগুলো একদম গুরুত্বহীন কথাবার্তা। এগুলো একদম কি বলবো, আমার কাছে জিনিসগুলো এত দুঃখ লেগেছে যে আমরা আসলে এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অভ্যস্ত হতে পারিনি। একটি প্রমাণ দেখতে, সেটি সার্বজনীন না, সেটা আংশিক বলতে পারেন। সেটাই অবশ্যই আংশিক নিয়ে বলতেছি, কারণ আমার কথা হচ্ছে যে আমাকে একটা এক্সাম্পল দিক যে আমরা অমুকের ম্যানেজ করেছি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সময় ফুরিয়ে আসছে, সেটা হচ্ছে যে ডেস্টিনি লাইসেন্স বাতিল করা হচ্ছে বলে খবর এসছে, দুদকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর হচ্ছে, ইতিমধ্যে সংসদে এটি নিয়ে আলোচনা হয়েছে। যে কোনো সময় ডেস্টিনি উদ্ধার যাবে বলে আমি একটু আগেও বলেছি যে গুজবও আছে এরকম বাজারে। এই পরিস্থিতিতে আপনার সদস্যদের জন্য আপনার বার্তা কি, সাধারণ মানুষের জন্য বার্তা কি, আর আপনাদের প্রস্তুতিই বাকি? এগুলো সব গুজব, আমাদের কোনো প্রস্তুতি নেই। দেখেন, আমরা এমন না যে ব্যাপারটা যে আমরা কোনো দুর্বলতা রেখে কাজ করেছি। আমরা এখনো দেখেন, পত্রপত্রিকাতে এত লেখালেখি হয়েছে, আমাদের কিন্তু কাজের ধারাবাহিকতা বন্ধ হয়নি। যেদিন পত্রিকাতে প্রথম লেখা আসে সেদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছে। উই ডোন্ট কেয়ার। এখনো আগামীতে যদি আরো 100 দিনে যদি পত্রিকা লেখা, আমরা কিচ্ছু বলবো না, শুধু আমরা জানবো যে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশের উন্নয়ন করতে গেলে এরকম বাধা আমাকে নিয়েই চলতে হবে। কারণ আপনি দেখেন, বাংলাদেশ কিন্তু 40 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, 40 বছর একটা দেশকে ডেভেলপ করার জন্য যথেষ্ট। কিন্তু কথা হচ্ছে কেন পারতেছি না, বাধা বন্ধ করে দেন, বাংলাদেশ ডেভেলপ হইতে 10 বছর লাগবে না। আর যদি বাধা চলতে থাকে 10-100 বছর লেগে যেতে পারে। এখন যারা বাধা দিচ্ছে, প্রশ্ন করলে কি বাধা, আপনার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে কি বাধা? সেটা নয়, বাধা হচ্ছে এটাকে আমি বাধা বলবো না। আপনি আমার সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার নিয়ে কথা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার জনগণের মধ্যে প্যানিক সৃষ্টি করেন না। আপনি কিন্তু বলতেছেন যে ডেস্টিনি উধাও হয়ে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যখনই আপনি বলবেন ডেস্টিনি উধাও হয়ে চলে যাচ্ছে, কোনো একজন হার্টের রোগী যার হার্টের প্রবলেম আছে, সে তো এই দৃশ্যের এই নিউজটা দেখার পরে তো হার্ট স্ট্রোক করবে তার। আমি আমার অবস্থানে বসে আছি, আমি এত বড় এস্টাবলিশমেন্ট দিলাম, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমি 3000 কোটি টাকার সম্পদের মালিক, তাহলে আমি কোথায় চলে যাচ্ছি? আমার তো ম্যাক্সিমাম সম্পত্তি হচ্ছে স্থাবর, আমি তো দৌড় দিতে পারবো না। আমি কি বাগান নিয়ে চলে যেতে পারবো? আমি কি বিল্ডিং নিয়ে চলে যেতে পারবো? আমি কি জমি নিয়ে চলে যেতে পারবো? কোনটা নিয়ে যেতে পারবো না। আরেকটা কথা বলি, এই যে মানি লন্ডারিং কথা যেটা বলা হয়, টাকা উঠাইতে গেলে কিন্তু একটা সোর্স লাগে। আমাদের যে সিস্টেম করেছি, আমাদের কোনো পরিচালক চাইলেও তো আপনার
5 লক্ষ টাকার উপরে একসাথে উঠাইতেই পারবে না, কারণ 5 লক্ষ টাকার উপরে যে কোনো টাকা উঠাইতে হলে বোর্ড রেজলিউশন লাগে, আর 5 লাখ টাকা পর্যন্ত ডাইরেক্টর ফিনান্স, আমি এবং কন্ট্রোলার এবং সবাই মিলে ভাউচারে সইগুলো টাকা উঠানো যায়। তারপর আরো ঝামেলা আছে, ব্যাংক থেকে ফোন করে বলে স্যার একটা চেক আসছে 5 লাখ টাকা দেবো কিনা। যেখানে এতগুলো চেক পয়েন্ট, আপনি কি করে ধারণা করেন 1 কোটি টাকা নিয়ে কেউ পালাই যাবে এখান থেকে? এত সহজ না। শেষ প্রশ্ন করতে চাই, যদি আপনি না থাকেন, যেটা আগে আলোচনা হচ্ছিল, তাহলে কিভাবে ডেস্টিনি চলবে? আমরা চাই যে আপনি দীর্ঘজীবী হন, কিন্তু মানে এটা যদি এই প্রশ্ন, এটা যদি আজ থেকে 5 বছর আগে বলতেন যে রফিকুল আমিন আপনি না থাকলে ডেস্টিনি কি হবে, তখন আমি বলবো যে হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন ডেস্টিনি কিন্তু 5 বছরের শিশু নয়, সে কিন্তু 12 বছরের কিশোর। আমি কথাটা চিন্তা করেছিলাম আজ থেকে বেশ কিছুদিন আগে, যায় মানুষ মরণশীল, মারা যেতে পারে। আমি যে এত যত্ন করে একটা প্রতিষ্ঠান গড়তেছি, আমি যদি এগুলো শেয়ার না করি সবার সাথে, তাহলে কি হবে? তখন আমি উদ্যোগ নিয়েছি কি সিস্টেম। এখন ডেস্টিনি যেভাবে চলে এটা সিস্টেম বেস। রফিকুল আমিন না থাকলে যেটা হবে সেটা হচ্ছে কি, হয়তো সেলটা একটু কমে আসবে, আবার কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ আমি সিস্টেম দিয়েছি। এটা কিন্তু এয়ারপ্লেনের মতো, এয়ারপ্লেন কখনো পাইলটের উপরে নির্ভরশীল নয়। একজন পাইলট বাদ দিলে আরেকজন পাইলট এয়ারপ্লেনটাকে নিয়ে যেতে পারে, কিন্তু জানতে হবে কিভাবে প্লেনটাকে উড়ায়। আমি আমার জায়গায় আমি বলবো অনেক ডুপ্লিকেশন তৈরি করছে। আমার জায়গায় আমি মনে করি আজকে যদি আমি 6 মাসের জন্য ছুটিতে চলে যাই, হোসেন সাহেব চালাতে পারবে, হোসেন সাহেব চলে যাক গোফরান চালাতে পারবে, গোফরান চলে যাক স্বপন চালাতে পারবে, স্বপন চলে যাক সাইদ চালাতে পারবে। আমি বলতে চাচ্ছি আমাদের ব্যাকআপ, হয়তো সে আমাকে হুবহু কপি করতে পারবে না, গোফরান আমাকে হুবহু কপি করতে, বাট একটা লেভেল পর্যন্ত চালাতে পারবে। তার প্রমাণ বলি, আমি গত 10 দিন দেশের বাইরে ছিলাম, আমি তো চালাইনি, আমি তো একদিনের জন্য খবর নেইনি ডেস্টিনি কিভাবে চলতেছে। ইনফ্যাক্ট আমি জানতাম না যে পত্রিকাতে এগুলো লেখালেখি হচ্ছে। গোফরান তো চালাই নিচ্ছে, হোসেন সাহেব চালাই নিচ্ছে। আমাদের মধ্যে ওই ভয় কাজ করে না যে একজন না থাকলে চলবে কিনা, বরং ডেস্টিনিকে সিস্টেম বেস ডেভেলপ করা হয়েছে। আমরা শুধু এটুকু বলতে চাই, একটা মেসেজ দিতে চাই, শুধু আমার ডিস্ট্রিবিউটর নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে, ডেস্টিনিকে যদি সঠিকভাবে সাপোর্ট দেওয়া হয়, দিস কোম্পানি ক্যান ফুলফিল দি ড্রিম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে প্রত্যেকটা মানুষের জন্য মোটা কাপড়, 2 বেলা ভাত হবে, একটা ছাদ হবে, আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। 2020 সালের মধ্যে ডেস্টিনি এনশিওর করবে যে ছাদবিহীন একটি লোক থাকতে পারবে না, কেউ রাস্তায় ঘুমাবে না। এটা 2020 সালের মধ্যে আমরা নতুন কমিটমেন্ট করেছি, আমরা পূরণ করব। যে সোনার বাংলা যেটা আমরা স্বপ্ন দেখেছি, এটা সম্ভব। এখন আপনি যদি কন্টিনিউসলি একটা প্রতিষ্ঠানকে উঠতে না দেন এবং তাকে যদি হ্যামারিং করেন, তাহলে সময় কিন্তু নষ্ট হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন লোক আপনাকে বাধা দিচ্ছে, তাহলে প্রথমে আপনাকে বাধা আগে ঠেলতে হবে, তারপর এগিয়ে যেতে হবে, তাহলে টাইম কিন্তু কিল হচ্ছে। এখন বাধাটা কেন দিচ্ছেন? আমি কার সাথে প্রতারণা করছি? আমি তো কারো থেকে কোথাও অর্থ সংগ্রহ করিনি, সব হচ্ছে লেনদেন। একমাত্র কোঅপারেটিভে আমাদের কিছু শেয়ার কিনা আছে, আমিও কিনেছি, সবাই কিনেছে, আমরা বিনিয়োগ করেছি, জায়গা লাগিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি রিপোর্টের দিকে খেয়াল করে দেখেন, রিপোর্টে লিখছে 2009 সালে আমাদের সম্পদের পরিমাণ ছিল 23 কোটি, 2010 সালে 500 কোটির উপরে, আর 2011 সালে 3000 কোটি টাকার উপরে। এটা কেমন জানি একটা স্ববিরোধী রিপোর্ট। তারা নিজেরাই বলতেছে 23 কোটি থেকে 500 কোটি, 500 থেকে 3000 কোটি, আবার নিজেরা বলতেছে অর্থ তারল্য হবে। আচ্ছা, অর্থ তারল্য হলে আমি যে 20-25টা কোম্পানিতে বিনিয়োগ করেছি, আমি 2-4টা কোম্পানির অ্যাসেট বিক্রি করে দেবো, তারল্য কোথায় হলো? আমার তো ম্যাক্সিমাম মূল্য জমি। হ্যাঁ, তারল্য সংকট করতে হইলো, তারল্য সংকট তো আমার হবে না, কারণ আমি চাইলে 1 মাসের মধ্যে লিকুইডিটি করে নিতে পারি। কিন্তু আমি কেন লাগালাম? ধরুন আজকে যে জমিটা আপনি কিনতেছেন 1 লাখ টাকা শতক, আপনি দেখেন 2 বছর পরে কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা তো ওয়াইজ ডিসিশন নিয়েছি। আমরা যদি আজকে এই টাকাগুলোকে এফডিআর করে সুদ খাইতাম, তাহলে 2টা ভুল হতো। একদিকে সুদ খাওয়া হতো, আর দিকে আমরা বিপদে পড়তাম, কারণ 15% ইন্টারেস্টে আপনি কোনদিন একটা কোম্পানি চলতে পারে না। সেই জায়গায় আমরা কি করেছি? বিনিয়োগ করেছি এগ্রিকালচারে, ফরেস্ট্রিতে, ট্রি প্লান্টেশনে, রিয়েল এস্টেটে, এবং আমরা আগামীতে আরো অনেক বড় বড় ইয়েতে যাচ্ছি। আমরা তো বলেছি যে আমরা যদি সরকারের পিপিপি প্রোগ্রামগুলোকে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, ডেস্টিনি সাকসেসফুলি ইম্পোজ করে এদেশের আপনার যেটাকে আমি বলি জিডিপি, এইটা আমি স্বপ্ন দেখি কি জানেন? ডাবল ডিজিট জিডিপি স্বপ্ন দেখি, এবং এটা সম্ভব 2020 সালের ভিতরে। এই 2020 সালের ভিতরেই আপনার আমাদের পক্ষে ডাবল ডিজিট জিডিপি এবং আমাদের এই যেটা আমরা স্বপ্ন দেখি আমরা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট আসবো, দুটোই সম্ভব। কিন্তু এটা একমাত্র করতে পারবে কিন্তু ডেস্টিনি। তার প্রমাণ কি বলি? ডেস্টিনি 11 বছরে যত লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠান গত 40 বছরও পারেনি। অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার খোলামেলা বক্তব্যের জন্য।
আমরা আশা করি যে আমাদের যারা দর্শকবৃন্দ তারা আপনার বক্তব্য থেকে তারা একটা মেসেজ পেয়েছেন, যাদের প্রশ্ন আছে যে সমস্ত তারা কিছু জবাব পেয়েছেন। আরো যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই সেগুলো চাই। আমরা সবসময় চাই যে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হোক, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি নিয়মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত থাকুক, এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকুক। ফলে যে কোনো প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে আমি কাজ করি, আপনি কাজ করেন, রফিকুল আমিন সাহেব কাজ করুক বা অন্য যে কোনো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতার ব্যাপারে আমরা সবসময় সাংবাদিক হিসেবে তো বটেই সবসময় আমরা সেটি প্রত্যাশা করি, কামনা করি। আমরা আশাও করি সেটি আপনারা করবেন এবং যে কোনো ধরনের স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য যা যা করা করবেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল আজকের দিন সকাল 8:30টায় আবার পুনঃপ্রচারিত হবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম। আমি 30 সেকেন্ডের একটা কথা বলি। আমার জনগণের কাছে ওয়াদা, ডেস্টিনি কর্তৃক বাংলাদেশের নয় শুধু পৃথিবীর কোন একটি দেশের লোক 1 টাকারও ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনারা নিশ্চিন্ত থাকেন, ডেস্টিনি কোনোদিন বাংলাদেশের মানুষকে প্রতারণা করবে না। এটা আমার বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ভীষণ ভালো থাকবেন।